সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে। তোমরা আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সাউথ পয়েন্ট কলেজ, বারিধারা ব্রাঞ্চ। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে, এখানে দেখো একটা ছবি রয়েছে, গিভিং অ্যাকসেপ্ট এবং রিসিভিং অ্যাকসেপ্ট। মানে আমার দুতরফা দাখিলা পদ্ধতি কী থাকবে? গ্রহীতা এবং দাতা দুটো পক্ষ থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, ঠিক আছে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য হিসাব বিজ্ঞানের যে পদ্ধতিটি প্রয়োগ করা হয় তাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। এবং এটা গাণিতিক শুদ্ধতা যাচাই এই জন্যই বলা হয় যে সমপরিমাণ ডেবিট টাকার বিপরীতে সমপরিমাণ ক্রেডিট টাকা সবসময় কী থাকবে? প্রতীয়মান থাকবে। 1494 সালে ইতালীয় ধর্মযাজক ও গণিতবিদ লুকা প্যাসোলি তার বিখ্যাত গ্রন্থ সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামক গ্রন্থের আর্থিক ঘটনাবলীকে বিশেষভাবে ও সুচারুরূপে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি প্রণয়ন করেন। ঠিক আছে, আমরা এর ইতিপূর্বে যে ক্লাসে আলোচনা করেছি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা এর শেষ অংশটুকুতে হিসাব বিজ্ঞান নিয়ে এবং দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এই জন্য দুতরফা দাখিলা পদ্ধতিকে হচ্ছে সর্বপ্রথম হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির অনুযায়ী প্রতিটি লেনদেনের 2 বা ততোধিক হিসাব খাত বিদ্যমান, অর্থাৎ প্রতিটি লেনদেন কমপক্ষে 2টি পক্ষ থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে ডেবিট এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে কী বলা হয়? ক্রেডিট বলা হয়। এবং এই ডেবিট ক্রেডিট সম্পর্কে আমরা বিস্তারিত সামনে জানবো আরও। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি দেখো এখানে। দুতরফা দাখিলা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য রয়েছে। দ্বৈত সত্তা মানে এখানে কি থাকবে? 2টি পক্ষ, ব্যক্তি, প্রতিষ্ঠান এরকম থাকবে। 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বা 2টি পক্ষ ন্যূনতম থাকবে। ঠিক আছে, এবং এই পক্ষ দুটো কি দাতা ও গ্রহীতা। ঠিক আছে, 2টি পক্ষের স্বার্থ জড়িত থাকবে এবং এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে এবং 2টি পক্ষ হচ্ছে দাতা এবং গ্রহীতা, এবং যাকে আমরা বলে থাকি ডেবিট ও ক্রেডিট। ঠিক আছে, এবং ডেবিট ক্রেডিটের কী থাকবে? সমান অঙ্কের আদান প্রদান থাকবে। সমপরিমাণ ডেবিট টাকার বিপরীতে সমপরিমাণ ক্রেডিট টাকা লিখতে হবে সবসময়। এবং সর্বশেষ আমরা কী পাবো? এখানে ফলাফল পাবো। এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। এবং এই প্রক্রিয়াতে কী হতে থাকবে? আমাদের হিসাবগুলো চক্রাকারে আবর্তিত হতে থাকবে। এরপর দেখি আমরা কী আছে ডেবিট এবং ক্রেডিটের অর্থ। ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পূর্বে জানা দরকার ডেবিট এবং ক্রেডিট কাকে বলে। ঠিক আছে, আবিধানিক অর্থ ডেবিট বলতে ঋণ বা দেনাকে বোঝায় এবং ক্রেডিট বলতে বিশ্বাস বা সুনামকে বোঝায়। যে একটা ঘটনা ঘটলে বা একটা যে কোনো কাজ করলে আমরা কী করি? ক্রেডিট নেই, বলি না যে তুমি ক্রেডিট নিচ্ছ, তার মানে এই ক্রেডিট না হচ্ছে যে বিশ্বাস বা সুনামকে বোঝায় আর কি। হিসাব বিজ্ঞানের শব্দ দুটি মূলত প্রতীকী শব্দ বা সিম্বলিক ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়, কেননা শব্দ দুটি ক্ষেত্রভেদে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এবং এই ডেবিট ক্রেডিটের কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। কোথাও একে ডান বাম, কোথাও এতে গ্রহীতা দাতা। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে নিচে ভিন্নভাবে ডেবিট ক্রেডিটের অর্থ ও ব্যবহারিক তাৎপর্য আলোচনা করা হলো। ডেবিট হলো ইংরেজি ডেবিট শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন ডেভেরা থেকে। ডেভেরা বলতে বোঝায় যা পাওনা আছে, এবং হিসাবশাস্ত্রে ডেবিট বলতে বোঝায় কোনো হিসাব খাতের বাম দিক। এবং হিসাব খাতে ডেবিট অর্থ হলো ওই হিসাব খাতের বাম দিকে কোনো লেনদেন বা টাকার অঙ্ক লিপিবদ্ধ করা। হিসাবের বাম দিকে লেখা হলে এর মাধ্যমে সম্পদ এবং খরচ বৃদ্ধি পায় অথবা দায় এবং আয় হ্রাস বোঝায়। ঠিক আছে, এটা। এবং এই ডেবিট ক্রেডিট শব্দ দুটো সর্বপ্রথম ইতালির রোমে ব্যবহৃত হয়। এটা কেউ বলেন 1212 সালে, আবার কেউ বলে থাকেন যেটা 1216 সালে কী করা হয়? সর্বপ্রথম ব্যবহৃত হয়। এবং সর্বপ্রথম কিন্তু এই শব্দ দুটোকে আমরা তোমার গাণিতিক সমীকরণে ব্যবহার করতাম, যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এভাবে ব্যবহার করা হতো। তো দেখো যে ক্রেডিট শব্দটি, ইংরেজি ক্রেডিট শব্দটি ল্যাটিন শব্দ ক্রেডিটিয়াম থেকে উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ ক্রেডিটিয়াম থেকে উৎপত্তি হয়েছে। ক্রেডিটিয়াম বলতে বোঝায় বিশ্বাস বা প্রত্যয়। হিসাব শাস্ত্রে ক্রেডিট শব্দটি দ্বারা বোঝায় কোনো হিসাব খাতের ডান দিক, এবং কোনো হিসাব খাতকে ক্রেডিট করার অর্থ হলো ওই হিসাব খাতের ডান দিকের কোনো লেনদেন যা টাকার অঙ্কে লিপিবদ্ধ করা। ঠিক আছে, হিসাবের ডান দিকে কিছু লেখা হলে এর মাধ্যমে সম্পত্তি ও ব্যয় হ্রাস অথবা দায় ও আয় বৃদ্ধি বোঝায়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি দেখো। পদ্ধতিটা কি? সম্পদের স্বাভাবিক যে হচ্ছে ডেবিট, এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, হ্রাস পেলে কী হবে? ক্রেডিট হবে। দায়, এর স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। মালিকানার সত্ত্বে স্বাভাবিক যে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হবে। এবং আয় স্বাভাবিক যে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে কী হবে? ডেবিট হবে। আর ব্যয়ের স্বাভাবিক যে হচ্ছে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হবে। এভাবে আমরা কী করে থাকি? ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকি। একতরফা দাখিলা পদ্ধতি দেখো। এই নবম দশম শ্রেণীর দুতরফা দাখিলা পদ্ধতির ভিতরে সংক্ষেপে
একতরফা দাখিলা পদ্ধতির একটি বিষয় রয়েছে, ওটা আমি একটু আলোচনা করলাম। সাধারণত ক্ষুদ্র এক মালিকানা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে অসম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কী করে থাকে, হিসাব সংগ্রহণ করে থাকে, তাকে আমরা বলে থাকি একতরফা দাখিলা পদ্ধতি। সম্পদ ও দায়ের ভিত্তিতে এর লাভ ক্ষতি নির্ণয় করা হয় এবং এর সূত্রসমূহ দেখো, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মানে প্রারম্ভিক মোট দায়, মানে বছরের শুরুতে যে সম্পদ থাকবে ওই সম্পদ থেকে আমরা বছরের শুরুর দায়কে কী করবো, যদি বিয়োগ করি তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পাবো। সমাপনী মূলধন হচ্ছে সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। আর লাভ ক্ষতির যে ফর্মুলা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। হ্যাঁ, এরপর আমরা চলে আসি, এখানে একটা গাণিতিক সমস্যা রয়েছে। দেখো এখানে জনাব হাসানের ব্যবসা 2024 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ দায় ছিল নিম্নরূপ: নগদ, ব্যাংক, আসবাবপত্র, পাওনাদার। তো এখানে দেখি আমরা সম্পদগুলো কী কী, আমাদের প্রারম্ভিক মূলধনের সূত্র কী? প্রারম্ভিক মোট সম্পদ মানে প্রারম্ভিক মোট দায়, যেটা একটু আগে আমরা পড়লাম। হ্যাঁ, প্রারম্ভিক মোট সম্পদে কী কী আছে আমরা দেখি। নগদ, ব্যাংক, আসবাবপত্র, 3টা সম্পদ রয়েছে। নগদ যোগ ব্যাংক যোগ আসবাবপত্র। দায় কী কী আছে দেখি আমরা। দায় রয়েছে পাওনাদার। এখন আমরা যোগ করি 1,20,000, ব্যাংক জমা 60,000 এবং আসবাবপত্র 50,000। অপরপক্ষে দায় দেখতে পাচ্ছি আমরা পাওনাদার রয়েছে 50,000 টাকা। আমরা যদি এটাকে আবার যোগ করি 1,80,000, 2,30,000, 2,30,000 থেকে যদি আমরা 50,000কে মাইনাস করি তাহলে আসবে 1,80,000। ঠিক আছে, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন হচ্ছে 1,80,000 এটা। তাহলে আমরা পরবর্তী দেখি যে সমাপনী মূলধন, এটা আমরা একটু নির্ণয় করি। হ্যাঁ, সমাপনী মূলধনটা একইভাবে আমরা বের করব। সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়, ঠিক একইভাবে আমরা কী করব, সমাপনী বলতে আমরা কী বুঝে থাকি, বছরের শেষে যে সম্পদ এবং দায় থাকবে সেগুলোকে আমরা সমাপনী মূলধন নির্ণয় কী করব, কাজে লাগাবো। যেমন এখানে সমাপনীতে কী কী রয়েছে দেখো, নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, আগের মতোই লিখে ফেলো। নগদ, পাওনাদার, 1,80,000, পাওনাদার রয়েছে আমাদের 40,000, 2,70,000, 3,50,000। এটা মাইনাস চলে আসছে 3,10,000। তাহলে আমাদের সমাপনী মূলধন পাওয়া গেলো 3,10,000। প্রারম্ভিক মূলধন পেয়েছিলাম 1,80,000। এবার আমরা কী করি, তৃতীয় সূত্রটা দেখি, লাভ ক্ষতি নির্ণয় সূত্রটা একটু দেখি। লাভ ক্ষতি আমরা কীভাবে নির্ণয় করব। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, তাহলে দেখো সমাপনী মূলধন কী রয়েছে, দেখো সমাপনী মূলধন আমরা বের করেছিলাম একটু আগে, কত, 3,10,000 বের করেছিলাম, যোগ উত্তোলন। হ্যাঁ, উত্তোলন কত ছিল আমাদের, উত্তোলন দেখো যে তিনি সারা বছর তিনি প্রতি মাসে 600 টাকা করে এবং
সারা বছর প্রতি মাসে 600 টাকা করে এবং মোট 3000 টাকার পণ্য উত্তোলন করেন। উত্তোলনের দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে নগদ উত্তোলন করেছি আমরা কত, প্রতি মাসে 600 করে আমরা কি করি, সারা বছর না উত্তোলন করি, এটাকে একটু আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, প্লাস 3000 টাকা আমরা উত্তোলন করি, ঠিক আছে। মাইনাস আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 1,80,000 টাকা, এর সাথে আমাদের অতিরিক্ত মূলধন, আমরা কত টাকা অতিরিক্ত মূলধন এনেছি, তিনি ব্যবসায় আরও 60,000 টাকা বিনিয়োগ করেন, অতিরিক্ত মূলধন নিয়ে আসে 60,000 টাকা। তো এটাকে যদি আমরা করি 3,10,000 7,200 প্লাস 3,000 মাইনাস 2,40,000, এটাকে আবার একটু করি 3,10,000 3,17,000 3,20,200, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত পাওয়া যাচ্ছে আমাদের, 3,20,200 থেকে আমরা 2,40,000কে মাইনাস করি, তাহলে 80,200 টাকা। এই 80,200 টাকা হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে, তো এই ছিল, এভাবে আমরা মূলত কী করব, একতরফা দাখিলা পদ্ধতির হিসাব করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাক, দুতরফা দাখিলা পদ্ধতি। তোমরা আমার পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, আমরা হিসাব বিজ্ঞানের আরও নিত্য নতুন যে টপিকগুলো রয়েছে, জটিল এবং সহজ সব ধরনের টপিক নিয়ে তোমাদের আলোচনা করব আমি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে 01682 744 638, হোয়াটসঅ্যাপে নক করতে পারো কোনো সমস্যা দেখা দিলে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।